দেশে বন্দি জীবনটাকে ভালো লাগে না, বন্ধুরা সব গেছে চলে কোথায় জানি না। মনে পড়ে তাই হাতটা বাড়াই, বন্ধু তোমারই খোঁজে, বন্ধু তোমারই খোঁজে। স্বাগত সবাইকে। ইভান্সায় শুরু করছি আমাদের আজকের বন্ধু তোমারই খোঁজে। দর্শক, বন্ধু মানে প্রকৃতি, বন্ধু মানে হয়তো অনেক কিছুই, বন্ধু মানে একটি চমৎকার চিত্রশিল্প, বন্ধু মানে বন্ধুত্বের মানুষপটে আঁকা কিংবা লেখা অসাধারণ সব নিঃস্বার্থের গল্প। সেই বন্ধুত্বের আহ্বানে যেহেতু শুরু করছি, বরাবরের মতো আজও আমাদের সাথে প্রিয় কোনো মানুষ থাকবেন এবং তার সাথে তার জীবনের বন্ধু এবং বন্ধুত্বের দিনগুলির কথা আপনাদের সামনে তুলে ধরব। আজ আমাদের সাথে যে মানুষটি আছেন তাকে সহাস্য সদাহাস্যোজ্জ্বল মানুষ বলতে পারি। তিনি শিল্পী, অভিনয় শিল্পী, তিনি অসাধারণ একজন মানুষও বটে এবং বন্ধুত্বের যে হাসি মুখের কথা বলছিলাম সেই হাসি মুখ সবসময় তার মুখে বিরাজ করে। তিনি আমাদের সবার প্রিয় চিত্রলেখা গুহ। চলুন দর্শক, আমন্ত্রণ জানাই আমাদের আজকের অতিথিকে। আপনার হাসি দেখে মুগ্ধ, আপনার হাসি আসলে সবকিছু বলে দেয়। আমি শুরুতে স্বাগতের পাশাপাশি একটা জিনিস একটু জানতে ইচ্ছে করে, এটা আমার একেবারে ব্যক্তিগত জানতে চাওয়া, এত সুন্দর একটি নাম রাখার পেছনের গল্পটা। মানে চিত্রলেখা এটা এটা আমার বাবার দেয়া নাম। আমার বাবা বলতেন যে আমার প্রথম সন্তান কন্যা সন্তান হবে এবং তার নাম হবে চিত্রলেখা। তার কারণ হচ্ছে তখন সম্ভবত রেডিওতে একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন চিত্রলেখা চৌধুরী। তো উনি অসম্ভব সুন্দর, বাবার হয়তো খুবই পছন্দের শিল্পী ছিলেন। বাবা বলতেন আমার কন্যা সন্তান হবে এবং সেও একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হবে। সেই থেকে যখন আমার জন্ম হলো, বাবাই নাকি প্রথম বলেছেন এই তো আমার চিত্রলেখা চলে এসেছেন। আচ্ছা, আজকে যে সম্পর্ক নিয়ে কথা বলবো, অনেক সময় অনেক কিছু নিয়ে আমরা কথা শুনেছি আপনাদের বিভিন্ন কথার পাশাপাশি আজকে একেবারেই যে তৈরি হয়ে যাওয়া সম্পর্ক, বন্ধুত্ব, সেটা নিয়ে কথা বলবো। তবে সেই বন্ধুত্বের সবচেয়ে বড় আবেদন আমরা শুনে থাকি, বাবা মেয়ের বন্ধুত্বের সম্পর্কটা নাকি একেবারে অন্যরকম হয়। বাবা মেয়ের গল্প শুনছিলাম, জানতে চাই বাবা মেয়ের বন্ধুত্ব কেমন ছিল? অসাধারণ ছিল। আমার বাবার সাথে আমার বন্ধুত্বটা আমি বলি, আমি কিন্তু সরেয়া শেখার আগে কিন্তু সারে গামা শিখেছিলাম এবং আমার বাবা সে হারমোনিয়ামের উপরে সারে গামা লিখে দিয়ে, আমি তো তখন আর অক্ষর বুঝতাম না, আমি বুঝতাম এইটাতে চাপ দিলে যে লেখাটাতে আছে সেটা হচ্ছে সারে গামা। এক নাম্বার সেটা। দু নাম্বার, আমি যখন তখন নাকি আমার ঠিকমতো কথা স্পষ্ট করে ফোটেনি, তখনই বাবার বুকের উপর বসে বসে বলতাম থাই নাই থোথো থেতরি আমার সোনার ধানে গিয়েছে ভরি। তার মানে এই যে বাবা আমাকে সেভাবেই বলতো যে বাবু কহিল বুঝেছি উপেন, এই যে ইয়েটা বাবা কবিতার মাধ্যমে ছোটবেলা থেকে আমাকে ওভাবেই গড়ে তুলেছেন এবং কথাও বলতেন। বাবা আসলে ওভাবেই একজন স্বশিক্ষিত সুন্দর মানুষ ছিলেন। হয়তো এখন বুঝতে পারছি পরিণত বয়সে এসে বাবা ঠাকুমা বা এই সম্পর্কগুলো তখন কতটা মানে আমাদেরকে তৈরি করে দেওয়ার জন্য কারিগর হিসেবে কাজ করেছেন। এখন বুঝতে পারছি, তখন হয়তো বুঝিনি। মানে পরিবার যে বড় প্রতিষ্ঠান সেটা আপনার কথা শুনে আরেকবার পরিষ্কার হলাম। কিন্তু যে মানুষটি, যে সেই সুন্দর মেয়েটি বাবার বুকে বসে অস্পষ্ট স্বরে অনেক কথা বলতো, সে যখন ধীরে ধীরে ঘরের বাইরে গেল এবং বন্ধুর সাথে মিশলো, নতুন পৃথিবী আবিষ্কার করতে শুরু করলো, সেই সময়ের কথাগুলো, সেই বন্ধুদের কথাগুলো একটু জানতে ইচ্ছে করছে। নিশ্চয়ই। আমার তো জন্ম চট্টগ্রামে, আমি চট্টগ্রামে, হ্যাঁ রাউজানে, আমি চট্টগ্রাম শহরেই বড় হয়েছি, মানে বেড়ে ওঠাটা সেখানে। এবং আমাদের সময় একটা পাড়া কালচার ছিল, যেটা এখন নাই বললেই চলে। তো পাড়াতে অনেক বন্ধু বান্ধব ছিল, ওই খেলার সাথী। আর স্কুলে আমার মা সবসময় বলতেন আমি কখনোই স্কুল কামাই করতাম না। তার কারণ হচ্ছে আমি জানতাম যে বাড়িতে থাকলে মায়ের কড়া শাসনে থাকতে হবে, আর স্কুলে যাওয়া হচ্ছে পড়াশোনার ফাঁকে ফাঁকে বন্ধুদের সাথে যে আড্ডাটা, সেটা আমি কখনোই মানে মিস করতে চাইতাম না। বন্ধুদের সাথে আড্ডা, সময় কাটানোর তখন সেটা অনেকটা প্রাধান্য পেত। তাদের কথা আজকে কিভাবে মনে পড়ছে? আমি জানি যে মনে পড়ে, কিন্তু এরকম করে একটু আয়োজন করে বলতে এসে, আবার একেবারে প্রকৃতির মাঝে এসে একটু নস্টালজিয়া কাজ করছে কিনা, একটু অন্যরকম লাগছে কিনা? আসলে লাগছে এই কারণ এখনকার মানুষদের মতো বা এখনকার বাচ্চাদের মতো আমরা তো আর অনেক সরঞ্জাম দিয়ে খেলতে পারতাম না। আমাদের খেলার মুহূর্তগুলো বা খেলার সময়গুলো বা খেলার যে উপকরণগুলো খুব সাদামাটা ছিল। ওই যে বন্ধুত্বগুলো সেই সময়কার, আমাদের পাশেই যে আমার ইয়াসমিন, ফাতেমা, মাইমুনা, ওদের কথাটা খুব মনে পড়ছে।
আর আমার ছিল কি, আমি খুব একটা দৌড়ঝাঁপ করতে পারতাম না। হ্যাঁ, অনেক দৌড়ঝাঁপ করে খেলাধুলাটা করতে পারতাম না, ওই বসে বসে খেলাটা। এবং এই প্রসঙ্গে আরেকটা বলি, যখন স্কুলের মাঠে বা এই যে পাড়ার যে ইয়াসমিন বা মাইমুনা ওদের সাথে যখন বসতাম, এরকম মাঠ ছিল, মাঠে বসে আমার একটা বাজে অভ্যাস ছিল, ঘাস তুলে ঘাসের নিচে যে একটা সাদা অংশ, ওটা আমি চিবিয়ে চিবিয়ে খেতাম। এই জন্য বন্ধুরা অনেক সময় আমাকে বলতো যে ঘাস খাবে, ওখানে পরিষ্কার ঘাস আছে, আয়। তো এগুলি মনে পড়ে আচ্ছা, মাঝে আপনি মধ্যে। যখন কথা বলছিলেন, আপনার চোখ মুখ সবকিছু বলছিল যে সেই সময়টা আপনি দেখতে পাচ্ছেন, সেই ছবিগুলো আপনার চোখের ভিতরে ভেসে উঠছে। ঘাসের কথাও বলছিলেন, এরকম চমৎকার জায়গায় এসে একটু ঘাস মারিয়ে সামনে যাই এবং সেই নিশ্চয়ই, নিশ্চয়ই। বন্ধুদের কথাগুলো আরো হ্যাঁ, শুনি। হ্যাঁ, অবশ্যই। চলুন। চল। বলছিলাম যে আরো বন্ধুদের কথাগুলো আমি শুনবো। স্কুলের বন্ধুদের সাথে এক ধরনের সম্পর্ক তৈরি হয় যে পড়াশোনার বাইরে একটু দুরন্তপনা, একটুখানি স্কুল পালানো, একটু অন্যরকম দুষ্টুমি করা, এই স্মৃতিগুলো মনে পড়ে কিনা? মনে তো পড়েই, কেমন ছিল? মনে পড়ে, কিন্তু তুমি বললে না যে স্কুল পালানো, আমাদের সময় কিন্তু আমাদের অত সাহস ছিল না। সব দিক দিয়ে কেন না নিজেকে খুব ভাগ্যবান মনে করি। আমি এমন একটি স্কুলে পড়াশোনা করার সুযোগ পেয়েছি, চট্টগ্রামের সেই স্কুলটি খুব নামকরা একটি স্কুল, অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়। তো বন্ধুদের কথায় যদি আসি, আমাদের স্কুলে তখন তো এখনকার মতো গাড়ি দিয়ে যাওয়া বা ওরকম প্রচলনটা ছিল না। তো আমরা প্রায় হেঁটেই যেতাম যদি বৃষ্টি না হতো। স্কুলের নিয়োগকৃত একজন ছিলেন, ওনার নাম ছিল মনিদি। তখন আমরা স্কুলে যে যেতাম, যে একদম ব্যস্ত রাস্তা, এখনকার মতো হয়তো তত গাড়ি ছিল না, কিন্তু লাইন ধরে যে আমরা বন্ধুরা হাঁটতাম, পিছন দিকে উনি একটা হাতে লাঠি নিয়ে থাকতেন মনিদি। তো এখন মনে হয় যে ওই সময়টাকে আমরা কি ওই যে গরুর পাল নিয়ে রাখাল হাট হাট করে যাওয়ার ওরকম, কিন্তু উনি খুব স্ট্রিক্ট ছিলেন, যাতে আশেপাশে এবং রাস্তা পার হওয়ার সময় উনি ট্রাফিককে বলতেন আপনি দাঁড়ান, আমি পার করাচ্ছি। আর তো স্কুল তো আছে। কারা স্কুলের বন্ধু কারা ছিল, ক্লাসমেট একদম যারা? সঙ্গীতা, নাহিদা, সুলেখা, এরা খুব কাছের বন্ধু ছিল। তবে এই মুহূর্তে সঙ্গীতার কথাটাই বেশি মনে পড়ছে। আমাদের ক্লাসের খুবই মেধাবী ছাত্রী ছিল, সবসময় ফার্স্ট হতো, ফার্স্ট অথবা সেকেন্ড হতো। ও এখন আর নেই আসলে আমাদের কাছে, এবং ওর চলে যাওয়াটা আমি একজন মানুষ হিসাবে এবং বিশেষ করে একজন নারী হিসাবে আমি এটা মেনে নিতে পারি না। কারণ ওর সাথে আমি তো স্কুল পার হয়ে তারপর আমরা একসাথে চট্টগ্রাম কলেজে ভর্তি হই, তখনও বন্ধুত্ব, অনেক ঘনিষ্ঠ বন্ধুত্ব ওর সঙ্গে। ওই সময় ওর বাবা মার অমতে বিয়ে করে ফেলেছিল। যাই হোক, আমরা বন্ধু হিসাবে সেটাকে তখন আমরাই একমাত্র যাওয়া আসা করতাম, আমি যেতাম আসতাম। ওর একটা ফুটফুটে বাচ্চাও হয়ে গিয়েছিল। তখন আমাদের কাছে এটা একটু অন্যরকম লাগতো যে আমরা মাত্র কলেজে পড়ি, আমাদের বন্ধুরই একটি বাচ্চা। কিছুদিন পরে শুনলাম, অনেক দিন তার সাথে আর যোগাযোগ হয় না, পরবর্তীতে শুনলাম যে আমার সেই বন্ধুটি তার সেই স্বামীর নির্যাতনের শিকার হয়েছে এবং সে চলে গেছে, সবাইকে বলে গেছে। এই পৃথিবীতে আসলে মেয়েদের অনেক শিক্ষিত এবং স্বশিক্ষিত হওয়া উচিত। মেয়েদের পায়ের তলার মাটি মেয়েদেরকে শক্ত করা উচিত। এটা সঙ্গীতা আমাকে শিখিয়ে গেছে। আমার বন্ধু আজকে নেই। আজকে তোমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আই লাভ ইউ। আমি একটা আপনার কথা শুনে একটা বিষয় আমার কাছে মনে হলো, মাঝে মাঝে আমরা খুব শব্দ নিয়ে মেতে থাকি না, শব্দের উচ্চারণ নিয়ে মেতে থাকি, বন্ধু বান্ধবীকে আলাদা করে ফেলি। এই বান্ধবী বন্ধু শব্দটা আপনার কাছে, এই যে নারী প্রসঙ্গটা আপনি আনলেন, সেখানে আমরা কেন এক হতে পারি না? আমার একটা মেয়ে বন্ধুকে আমি কেন ইদানিং হয়তো বলছি, কিন্তু জোরালোভাবে কেন বন্ধু বলতে পারছি না? বান্ধবী আলাদা করে কেন বলতে হচ্ছে? আসলে আমরা যখন আমাদের সময়ে যখন আমরা বড় হয়েছি, এই শব্দগুলো না প্রচলিত কথার মতো ঢুকে গেছে। এই সময়ে এসে আমরা হয়তো এই সাম্যটা শিখেছি যে বন্ধু তো বন্ধুই। আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে চাই। আমাদের একজন দিদিমণি ডাকতাম আমরা শিক্ষিকাকে, উনি বিনাপানি কাব্যতীর্থ হচ্ছে উনি উপাধি পাওয়া। উনি একটা শ্লোক শিখিয়েছিলেন, আমি কতটা এখন শুদ্ধ বলতে পারবো আমি জানি না। উৎসবে ব্যসনেশ্চবে, দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে,
রাজোদ্দারে শ্মশানে চ তিষ্ঠতি সে বান্ধব। মানে আমাদের উৎসবে, আমাদের আনন্দে, আমাদের দুর্ভিক্ষের সময়, আমাদের রাষ্ট্র বিপ্লবের সময় আমাকে যখন রাজ দরবারে যখন কঠিন শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাবে এবং আমাকে যখন শ্মশানে বা কবরস্থানে নিয়ে যাবে, যে আমার পাশে থাকবে সেই আমার বন্ধু। বন্ধুত্বের ব্যাপকতা বা বিশালতা এতটাই। তারপর ধীরে ধীরে বড় হওয়া, কলেজের কথা, আমি সবসময় এই কথাটা বলি বা আপনাদের কাছ থেকে শুনতে শুনতে শিখেছি, বা সবাই বলে থাকে যে কলেজ মানে অবাধ স্বাধীনতা, হুট করে বড় হয়ে যাওয়া, পাখা মেলে উড়ে বেড়ানো, একদম। এবং সেই সময়ের বন্ধুত্ব নতুন করে ধরা দেয় নতুন রঙে। আমাদের এই প্রিয় মানুষের সেই সময়ের বন্ধুত্বের রং কেমন ছিল? সেটা বলি, আমরা তো যেহেতু গার্লস স্কুলে পড়াশোনা করেছি, তুমি যেটা বললে না, এরপরে যখন কলেজে আসলাম, চট্টগ্রাম কলেজে, তখন তো কোএডুকেশন, তখনই বুঝতে শিখেছি যে এটা তো আরো অন্যরকম জীবন। মানে এক সময় ভাবতাম যে একটা ছেলের দিকে তাকাবো স্কুলে, সেটা তো সম্ভব ছিল না রাস্তা দিয়ে যাওয়ার সময়, কিন্তু কলেজে এসে একটা ছেলেকে বলতে পারছি, এই হোমওয়ার্ক করেছিস, এটাই তখন বিশাল প্রাপ্তি আমাদের কাছে। তারপর তো চলে এলাম বিশ্ববিদ্যালয়। আমরা অনেকক্ষণ হাঁটলাম, একটু সামনে যাই। হ্যাঁ, অবশ্যই। এবং সেখানে বসে বিশ্ববিদ্যালয়ের কথা, আরো অন্য সব বন্ধুদের কথাগুলো শুনবো। হ্যাঁ হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে গিয়ে বন্ধুত্ব অনেকখানি পরিণত হয়, তখন অনেক কিছু বুঝবারও বিষয় থাকে, এবং তখন বন্ধুত্বের আবার একটা আবেদন আলাদা রকম থাকে, সেটা বহুকাল পর্যন্ত বয়ে নেওয়া যায়। আপনার বন্ধুদের কথা শুনি। কলেজ মানে চট্টগ্রাম কলেজের পরে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি ফিজিক্সে ভর্তি হই। তখন আমার তুমি জানো যে, বা এর আগে শুনে দেখেছো কিনা আমি জানি না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু দেখার মতো সুন্দর। হ্যাঁ হ্যাঁ, মানে নিশ্চয়ই। প্রকৃতির কোলে, অসাধারণ, হ্যাঁ একেবারে। হ্যাঁ। হ্যাঁ, তো আমাদের যেতে হতো ট্রেনে, সেটা একটা অসাধারণ সুখস্মৃতি যেটাকে বলে, যে যেতে যেতেই অনেক বন্ধুত্ব। তা আমার ডিপার্টমেন্টে ছিল নাসরিন, শুভ্রা, নাজমা, রনি, মামুন, আমরা একসাথে যেতাম। আমাদের তো একটা বন্ধুত্ব ছিল। তার বাইরে চট্টগ্রাম যে চারুকলা ডিপার্টমেন্ট, কিভাবে জানি না, ওদের সাথে একটা সম্পর্ক হয়ে গেল, এবং ওদের কম্পার্টমেন্টে আমরা যে ফিজিক্সের 4-5 জন বন্ধু, যে নাসরিন, আমি, শুভ্রা, ও আমাদেরকে ওরা পছন্দ করলো, বললো তোমরা আমাদের কম্পার্টমেন্টে ওঠো। সে ডালিয়া আপা, ফরিদা আপা, এবং আজকের যিনি আমার হাত ধরে জীবনসঙ্গী হয়েছেন, সেই তখন উত্তমদার সাথেও সেই ট্রেন কম্পার্টমেন্টে বন্ধুত্বটা দৃঢ় হয়। যদিও তাকে আমি চট্টগ্রাম রেডিও থেকে চিনতাম, কিন্তু বন্ধুত্বটা গাঢ় হয় কিন্তু ওই ইউনিভার্সিটিতে যাওয়া আসার পথে, এইভাবেই হয় আর কি। আচ্ছা, কোনো মজার ঘটনা কি মনে পড়ছে এর বাইরেও, মানে ইউনিভার্সিটিতে স্পেসিফিক কোনো ঘটনা? হ্যাঁ হ্যাঁ, খুব মনে পড়ছে। যখন প্রথম চিটাং ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, ট্রেনে আসা যাওয়া করতাম, আমরা কয়েকজন মিলে ট্রেনের দরজায় ওই রড যে ছিল সেটা ধরে দাঁড়িয়ে এরকম দুলতাম আর গান গাইতাম, 4-5 জন। এর মধ্যে একদিন দেখা গেল কি, এই দুলতে দুলতে স্লিপ কেটে আমার স্যান্ডেল পড়ে গেছে। আমার অন্য কিছু না, স্যান্ডেল গেছে সেটা না, আমার কথা হচ্ছে আমি বাড়ি গিয়ে মাকে কি বলবো, মা বলবে কোথায় গিয়েছিলে তুমি, স্যান্ডেল ফেলে এসছো। মানে তখন না কি কাকতালীয় ব্যাপার ইভান, সেটা হচ্ছে কিছুক্ষণ পর দেখি কি আস্তে আস্তে আমাদের ট্রেনটা এরকম ধাক্কা দিতে দিতে থেমে গেল। তার কারণ হচ্ছে দেখা গেল কি, রেল লাইনের উপর একজন সাধু নাকি দাঁড়িয়ে, সম্ভবত মানসিক বিকারগ্রস্ত কেউ হবেন, সেই জন্য উনি নাচানাচি করছেন, বাধ্য হয়ে ট্রেনটা থেমে গেছে। আমি তখন আমার এক বন্ধু মামুনকে বললাম, মামুন বেশি দূর হয়নি, ওই যে গাছটা দেখা যাচ্ছে ওখানে আমার স্যান্ডেলটা পড়েছে, ভাই এক দৌড়ে নিয়ে আয়। এই যে আমার বন্ধু, সে কিন্তু ওই সময়ের মধ্যে দৌড়ে গিয়ে কিন্তু ওইটা এনে দিয়ে দিল। বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতে বন্ধুত্বের অনেক ধরনের দুরন্তপনাও থাকে, এবং আপনি বলছিলেন এক ধরনের ভালো লাগাও সেই সময় গড়ে ওঠে, এবং সেই ভালো লাগাগুলোকে ঘিরে বন্ধুদের এক ধরনের দুষ্টুমি, বিভিন্ন মজার ঘটনা থাকে, তাদের উস্কে দেয়া থাকে, সহযোগিতার হাত বাড়ানো থাকে। এরকম কোনো ঘটনা কি আছে? সহযোগিতা তো ছিল অনেক। তখন আমাদের আড্ডা, গল্প, একসঙ্গে গান গাওয়া, একসঙ্গে আবৃত্তি করা, একসঙ্গে হইচই করা, এটা একটা মুখ্য কাজ ছিল। আর ওই যে বললে না উস্কে দেওয়া, তো একদিন উত্তম আমার সিনিয়র ফ্রেন্ড ছিল, আমাদের ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম হবে, তো আমাকে বলল যে কি শাড়ি পরবে। তা আমি বললাম হ্যাঁ শাড়ি তো পরতে বললো। বলে কি তাহলে নীল পরো।
তা আমি বললাম যে সবাই তো নাকি লাল পেরে সাদা বা ওরকম শাড়ি পরবা, বলে কি না তুমি একটু আলাদা থাকো নীল। তো এই যে উস্কে দেওয়া ওটা কিন্তু আমি তখন বলিনি, হয়তো এটা ওই মুহূর্তে আমার ভালো লেগেছিল এবং আমি সত্যি নীল শাড়ি জোগাড় করে কিন্তু পরে এসেছিলাম। এবং আমার যে যে নাসরিন, লিপি, তারপর নাজমা, ওরা তখন আমাকে খেপিয়ে তুললো যে বাহ উত্তমদা বললো আর অমনি নীল শাড়ি পরে নীলাম্বরী হয়ে চলে এলি। এই বিষয়গুলো আসলে থাকে। আচ্ছা, এমনটা কি হয় যে বা হয়েছে যে যেমন আপনি আপনার এক বন্ধুর কথা বলছিলেন, কিন্তু কোনো ধরনের পরিকল্পনা ছাড়া হুট করে বহুদিন পর কোনো বন্ধুর সাথে দেখা হয়ে গেছে এবং সেই সময়টা কেমন ছিল? অনেক দিন পরে দেখা হলে হয়তো কোনো পরিকল্পনা নেই, কিন্তু হঠাৎ তার সাথে মার্কেটে দেখা হলো, রাস্তায় দেখা হলো বা কোনো রেস্টুরেন্টে খেতে গেছে দেখা হলো, তখন একটা মানে অন্যরকম অনুভূতি কাজ করে। তখন না আমি যে ওই যে বললেন আমি একজন অভিনয় শিল্পী বা আমার যে একটা নির্দিষ্ট বয়স হয়েছে আমি সেটাও ভুলে যাই অনেক সময়। আমরা একটা কাজ করি না, একটু সামনে কোথাও যাই বা দাঁড়াই, তো চমৎকার একটি জায়গা আছে। হ্যাঁ নিশ্চয়ই, আমার এত ভালো লাগছে, আমার না আসলে জায়গাটাতে এসে তোমার সাথে আড্ডা মারছি, কিন্তু বারবার প্রকৃতি আমাকে বলছে আয় আয়। প্রকৃতির সবচেয়ে বড় বন্ধু। একদম চলো। সময় বদলে গেছে, দিনগুলো বদলে গেছে, বন্ধুত্বের ধরনও বদলে গেছে। আপনাদের সময়ের কথা যখন শুনছি, এখনকার সময়ে মিলাতে গেলে অনেক সময় মনে হয় খুব কেমন জানি লাগে। আবার এখন বন্ধু হুট করে শত্রু হয়ে যাচ্ছে। বন্ধুত্বের মাঝখানে অনেক কিছু মানে অভিনয় দেখা যাচ্ছে। বন্ধুত্বের মাঝখানে কি অভিনয় আসলে থাকতে পারে বা থাকে? বন্ধু কি কখনো শত্রু হয়? আমি এটা বিশ্বাস করি না। আসলে আমি যেটা বিশ্বাস করি না সেটা আমি চর্চা করি না, সেটা আমার হয়ও না। ও যে কোনো সম্পর্কের মধ্যে তো অভিনয় থাকতে পারে না। আমার যখন সম্পর্কগুলো, আমি নিশ্চয়ই আমার মায়ের সাথে অভিনয় করি না, আমার ভাই বোনদের সাথে অভিনয় করি না, তো আমি বন্ধুর সাথে অভিনয় করতে যাব কেন, আর শত্রু হতে যাবে কেন? আসলে বন্ধুত্বের সম্পর্কটা একেবারেই নিখাত, এই প্রকৃতির মতো, এই পাখির ডাকের মতো, বৃষ্টির মতো, সবকিছুর মতো। অভিনয় প্রসঙ্গ ধরে বলি যে দীর্ঘ অভিনয় জীবন, এখনো পর্যন্ত সহাস্য, সদা হাস্যোজ্জ্বল এই মানুষটি। এখানে আমি যদি ভুল না করি, আমি যতটুকু জানি, আপনি যখন যে শুটিং ইউনিটে থাকেন সবাই একটা গভীর মমতায় থাকে। আপনি যদি কাউকে একটু কড়া করে কিছু বলেন, সেটা দ্বিতীয়বার শুনতে ইচ্ছে করে। সব কিছুর পরও আপনি একজন বন্ধু হয়ে ওঠেন। এই যে বন্ধু হয়ে ওঠাটা কাজের জন্য কতটা জরুরি, আর এই পুরো দীর্ঘ জীবনে বন্ধুদের কথাগুলো একটু শুনতে চাই। ইভান, তুমি হয়তো প্রশ্নটা করেছো বন্ধুত্বের জন্য, কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি কি জানো, ওই যে বললে না যে যখন কাজের জায়গায় থাকি সবাই খুব, যে আমাদের জীবনের সময়টা কিন্তু খুব অল্প। আমি একটা জিনিস বিশ্বাস করি, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। আর রবীন্দ্রনাথের কথাই তো সবসময় চলি, সদা থাকো আনন্দে। যতক্ষণ নিঃশ্বাস থাকবে আনন্দ, ফুর্তি, আমোদ নিয়ে থাকবো। আমি যখন কাজের জায়গাটাতে, এই জন্য আমি সবসময় হাসি খুশি থাকি এই কারণে যে আমি কিন্তু জানি না কালকে আমি থাকবো কিনা, তাই না? অতএব আমার যারা কাছের মানুষ তারা যেন বলে যে হাসিটুকু রেখে গেছে। আচ্ছা, এই আপনার সাথে মানে সমসাময়িক যদি বলি, বা কাদের সাথে কাজ করতে করতে গিয়েও কাজের বাইরে একটা গাঢ় বন্ধুত্ব তৈরি হয়েছে? আছে, অনেক লম্বা একটা লিস্ট আছে, সেটা এখন বলবো না, কারণ বললে যদি কারোর নাম বাদ পড়ে যায় তারা হয়তো একটু ছোট্ট অভিমান করবে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনারা সমবয়সী যারা অভিনয় করেন, আপনাদের এত চমৎকার বন্ধুত্ব, আপনাদের মধ্যে কখনো ঈর্ষা হয় না? এটা কিন্তু আমি না পরে কিন্তু এটা জিজ্ঞেস করতাম, সত্যি আমার মনেটা ছিল আমি এখন জিজ্ঞেস করব। বিশ্বাস করো, আমি কেন জানি মনে করি আমার যারা বন্ধু এখন, আমরা এতটাই পরিণত এবং এতটাই বুঝি, এই যে ঈর্ষা শব্দটা না আমাদের অভিধান থেকে বিদায় নিয়ে নিয়েছে। আমাদের ওই যে ঈর্ষার বদলে বরং আমার বন্ধুরা বা আমি তাদেরকে, তারা আমাকে ঠিক করে দেয় যে অমুক শাড়িটা পরবি, ওই ক্যারেক্টারটা এরকম যাবে না, এটা যাবে। এমনকি কাজ করার সময় ক্যামেরার সামনে পর্যন্ত ইশারা করে, ক্যামেরা ওইদিকে ইয়ে নাও। তাহলে এটাই তো বন্ধুত্ব, এখানে তো ঈর্ষা থাকতেই পারে না। অনেকে জিজ্ঞেস করে, আমি বললাম যে না, এটা তো আমাদের মাথায় কাজই করে না। এবং এটার একটা কারণ কি জানো, আমাদের আরেকজন বন্ধু আছে, সে সবসময় বলে আমার যারা বন্ধু তাদের সাথে যদি আমার ওয়েব লাইন না মিললে আমার তার বন্ধুত্ব হয়তো সেরকম করে হয় না। তো তুমি না, আমি আমার একটা বিষয় একটু জানতে চাওয়া আছে। গল্পের শুরুতে বাবা মেয়ের গল্প শুনেছিলাম। সেই মেয়েটি নিজেই মা,
মা যখন সন্তানের প্রশ্ন আসে, মা সন্তানের বন্ধুত্বের কথা শুনতে চাই। আমার দুটো কন্যা সন্তান, অর্নিলা গুহ ডাকি নোলক নামে, অর্নিশা গুহ ডাকি নৈরিত নামে। এদেরকে না আমি কখনো জন্মের পর থেকে যখন ওরা বুঝতে শিখেছে, ওদেরকে আমি কখনো ছোট ভাবিনি। আমি ওদেরকে ভেবেছি হ্যাঁ ওরা মানুষ, এইটুকু এইটুকু একজন মানুষ, এটা আস্তে আস্তে এইটুকু হচ্ছে। তো তাদের সাথে আমার সম্পর্কটা, মা আর সন্তানের সম্পর্ক তো সেটা তো একেবারে অন্যরকম, এছাড়াও বন্ধুত্বের সম্পর্কটা অনেক বেশি। চমৎকার। আপনি তখন কিছু একটা বলতে চাচ্ছিলেন কোথায়? ওই যে তুমি বললে না যে আমরা যেখানে কাজ করি, আমাদের কাজের জায়গায়, এখন তো আমার সেই স্কুল জীবনের, কলেজ জীবনের, বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুদের সাথে সেভাবে দেখা হয় না। এখন প্রতিনিয়ত যেখানে কাজ করছি, যেটা আমার কর্মক্ষেত্র, সেখানকার বন্ধুরা আছেন। তো আমি যখন শুনলাম যে তোমরা আমাকে নিয়ে এসছো, তো তোমরা হয়তো ভেবেছো যে আচ্ছা চিত্রাদিকে একটু অবাক করে দেব কিছু একটা দিয়ে, কিন্তু আমি কিন্তু তোমাদেরকে অবাক করার জন্য আমার কাছের মানুষ, আমার বন্ধুকে সাথে নিয়ে এসেছি। তাই নাকি? মানে আজকে ঘটনা উল্টো হয়ে একদম উল্টো। কে এসেছেন, কাকে দেখব? নিয়ে এসেছি একই গাড়িতে করে আমার বন্ধু। এই যে বন্ধু, ওর সাথে আমার একটাই কথা, হ্যাঁ, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ও আমার মানে সেরকম ওর বন্ধু। মতো গাইতে পারি না তো, গলা মিলালাম না। আমার কাছে একটা বন্ধুত্বের আদর্শ ছবি দেখছি। আমার মনে হচ্ছে ম্যাম আপনাকে স্বাগত, এবং ভীষণ ভালো লাগছে আপনি এসেছেন, মানে পরিবেশটা একেবারেই অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, বন্ধুত্ব কিভাবে, কাজের মাধ্যমে তো, কিন্তু কখন আসলে অনুভব করলেন যে আমরা সবকিছু ছাপিয়ে বলি? আমাদের দুজনের ওয়েভ লাইন এক, আমরা বুঝতে পারি। মানে ধরো কোনো একটা শুটিংয়ে আছি, আড্ডা হচ্ছে, কোনো একটা মন্তব্য আমার ভালো লাগলো না, আমি চট করে চিত্রার দিকে দেখি চিত্রাও আমার দিকে তাকালো, মানে ওই কথাটা ভালো লাগে না একসাথে। বা কোনো কিছু খুব ভালো লাগলো, আমি চট করে চিত্রার দিকে দেখি চিত্রাও আমার দিকে, মানে দেখি ভালো লাগাও একসাথে। তো এত মনের মিল, মানে কবে যে ওইটা ঠিক আমি দিনক্ষণ বলতে পারবো না, কবে যে এই এবং ওয়েবসাইটে মানে কি দুজনের কথা দুজন খুব বুঝতেও পারি, মানে আমাদের বেশি কথা বলতে হয় না, আমরা যে অজস্র কথা বলি তা না। তো কবে যে একেবারে মনের কাছাকাছি চলে এসেছি, এবং এই বন্ধুত্বটা কেমন জানো, যে না ফোন করতে হবে বা ওর সাথে ঘুরতে হবে এইটা না, হয়তো আমরা দীর্ঘদিন 15 দিন, যোগাযোগ 1 হয় মাস না। হচ্ছে না, কিন্তু ঠিক কোনো একটা মুহূর্তে মন টাকপাকু করছে যে এই কথাটা চিত্রাকেই বলতে হবে, এই কথাটা পৃথিবীর আর কাউকে বলা যাবে না। প্রসঙ্গক্রমে বলি, ওর নাম তো ওয়াহিদা মল্লিক জলি, সেটা তো বলার অপেক্ষা রাখে না, সারা বাংলাদেশ যেটা জানে। তো কিন্তু ওকে আমি এমনি ডাকি, কিন্তু ও আমাকে বন্ধু ডাকে, আমি ওকে বন্ধু ডাকে, আমরা দুজনকে কিন্তু সম্বোধন করি বন্ধু হিসেবে। কিন্তু আমি ওকে কোনোদিন জলি নামে ডাকিনি, আমি সবসময় ওয়াহিদা নামেই ডাকি, কারণ ওর এই নামটা আমার অনেক পছন্দ। আমার যেটা মনে হচ্ছে, মানে চার্লি চ্যাপলিনের একটা বিখ্যাত উক্তি আছে না, যে আয়না তোমার সবচেয়ে বড় বন্ধু। একই সাথে সে যখন তুমি হাসো সে হাসে, তুমি যখন কাঁদো সে কাঁদে। আমার কাছে মনে হচ্ছে আয়নায় দেখছি দুজনকে, মানে সাজ সজ্জা সবকিছু দেখে আমি একটা বিষয় একটু জানতে চাই। বন্ধুরা কাছাকাছি হলেই সবসময় ভালোবাসা থাকে, প্রচুর প্রশংসা বন্ধুদের কাছ থেকে আমরা শুনি। আজকে একটু সত্যিকার ভাবে একটু দুজনের প্রতি কোনো ধরনের অভিযোগ আছে কিনা? সে তো আছে, অভিযোগ অভিমান আছে, সেটা তো সবার সামনে বলবো না, যতটুকু বলা যায়। ওর অভিযোগটা, আমি অভিযোগ করবে না, ও অভিমান করতে পারে, আমি ওর খোঁজ খুব একটা নেওয়া হয় না, অনেক দিন হয়তো কথা বলা হয় না, বা ও একটু অসুস্থ হলো মাঝে, আমি ফোন করা হয়নি, বা ওর বাসায় যাওয়া, এইটা নিয়ে অভিযোগ থাকবে না, অভিমান হয়তো একটু যে সে আসছে না, আমি এটা বুঝি। অভিমানের গল্পটা বলি, কিছুদিন আগে যে বললো না আমার একটু শরীরটা খারাপ ছিল, আমি বারবার আশা করছিলাম যে ওয়াহিদা তো আসবেই, তো সে যখন আসছে না দেখি কি সে ফোন করেছে। আমি ফোনে কি বলেছি জানো, যে শোনো ওয়াহিদা, আমি ঠিক করেছি আমি আমার বাসায় কিছু লোকজন ডাকবো, বন্ধু বান্ধব আরো ডাকবো, এবং তাদের সবাইকে জানিয়ে তোমার সাথে বন্ধুত্ব ছেদ করব।
মানে কতটুকু অধিকার থাকলে এটা বলা যায় বুঝতেই পারছো। একদম। এই পরিণত সময়ে এসেও নিজেরা যখন মিশছেন, আপনি তখন বলছিলেন যে একেবারে ছোট হয়ে যেতে ইচ্ছে করে, বয়সটা ভুলে যায়, অনেক কিছু ভুলে যায়। কাজের বাইরে নিজেদের আড্ডার সময়গুলো আসলে কিভাবে কাটে, তখন কি করেন? কাজের বাইরে তো আমাদের কোনো অবসরই অবসরই নেই। আর যদি কখনো ওর বাড়িতে আমি যাই বা আমার বাড়িতে সে আসে, আমরা কিন্তু কখনো আমাদের ড্রয়িং রুমে বসি না, আমরা দুজন আমাদের বেডরুমে খাটে শুয়ে পড়ি, দুজন শুয়ে শুয়ে আমাদের আড্ডা চলতেই থাকে অনেকক্ষণ। এবং আমরা একটা কাজ করতে গিয়েছিলাম দীর্ঘদিন, মানে প্রায় 15 দিন একসাথে আমাদের থাকতে হয়েছিল ঢাকার বাইরে। তখন আমরা দুজন এক রুমে নিয়েছিলাম, এক রুমে কিন্তু দুটো খাট, বিশাল রুম, বিশাল রুম, বিশাল বিশাল দুটো খাট। হ্যাঁ একটা খাট সারাক্ষণই খালি পড়েছিল, কারণ আমি আরো একসাথেই থেকেছি। সেটাই। আচ্ছা, কেমন লাগছে একেবারে এরকম একটা আয়োজনে এসে বন্ধুত্ব নিয়ে কথা বলছেন? ও তুমি বলো, তুমি বলো। আমার তো ভীষণ ভালো লাগছে, মানে ওর সঙ্গে আসলে সুযোগ খুঁজি দুজন সময় কাটানোর। মানে কোনো নাটকে দুজন কাস্টিং শুনলেই বাস আর কিছু শুনতে চায় না। একদম। মানে এই যে আজকে সারাদিনটা একসঙ্গে, আর কোনো বাধা ধরা সংলাপ মুখস্থ না, যা ইচ্ছে আড্ডা দিচ্ছে, গল্প করছি, এবং দুইজনের প্রকৃতি সবুজ, চারিদিকে হলুদ আর অরেঞ্জ মনোক্রম কালার দুজনে পড়ে নিজেদেরকে বেশ ফুরফুরে, আমি তো খুব এনজয় করছি। ওই তো, কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা। আসলে হারিয়ে না, আমাদের সময়ের কারণে অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে, সময়ের কাছে আমরা ধরা পড়ে রই। তবে আমার একটা চাওয়া আছে, বলো। বিদায় নিতে নিতে একটি গান শুনতে চাই। হ্যাঁ, চিত্রা গান, আমি না না, ও ভালো গান গায়। দুজনের কাছ থেকে গলা মিলিয়ে। গলা মিলিয়ে। না না না, তুমি বলো, তুমি বলো। আমি তাহলে কি, ও গায়, আমরা দুজনেই গলায় গলা মিলাবো। আমি একটু তাহলে বিদায় নিয়ে আসি। হ্যাঁ, এর মধ্যে গানটা আমরা ঠিক করে ফেলি যে কোনটা গাইবেন, কোনটা শোনাবেন। আমি একটু বিদায় নিয়ে আসি। বন্ধু মানে প্রকৃতি, বন্ধু মানে সবুজ, বন্ধু মানে শান্ত শীতল নদী, বন্ধু মানে এরকম পাখিদের দলে হারিয়ে যাওয়া। সেই বন্ধুদের নিয়ে, বন্ধুদের সাথে ভালো থাকুন, বন্ধুত্বকে সবসময় বুকের বাঁ পাশে জিয়ে রাখুন। সেই আহ্বানে আজকের মতো শেষ করছি। আগামী সপ্তাহে আবারও প্রিয় কোনো মানুষের বন্ধুত্বের গল্প নিয়ে আপনার জন্য হাজির হয়ে যাবো এনটিভির পর্দায়। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। কোথায় জানি না। মনে পড়ে তাই হাতটা বাড়াই, বন্ধু তোমারই খোঁজ।